ইস, জীবনে যদি একটা কোরিয়ান ছেলেকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। কি সুন্দর দেখতে হয় রে ছেলেগুলোকে, আর নামগুলো কত সুন্দর। ঈশ্বর, কেন আমার জীবনে একটা কোরিয়ান ছেলে পাঠাই না কেন কি জানি। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই শেষ পর্যন্ত ওই লেডিস মার্কা কোরিয়ান ছেলেকে বিয়ে করতে চাইছিস? ওরা আবার ছেলের জাত নাকি? আমার মোটেই কোরিয়ান ছেলেদের পছন্দ হয় না। তোর কোনো পছন্দ আছে? আর কোরিয়ান ছেলেরা কতটা সুন্দর দেখতে, যেমন লম্বা তেমনই ফর্সা তেমনই হ্যান্ডসাম, আর মুখগুলো একদম ছোট, চোখগুলো টানা টানা। আমি চাই আমার জীবনে একটা খুব সুন্দর কোরিয়ান ছেলে আসুক আর আমাকে কিমচি খাইয়ে বিয়ে করে নিয়ে যাক। পারমিতা টুম্পার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ টুম্পা একেবারে কোরিয়ান ছেলে পাগল, আর সে জীবনে কোরিয়ান ছেলেকেই বিয়ে করবে, না হলে সে বিয়ে করবে না বলে ভেবে নেয়। কিন্তু এই ব্যাপারে টুম্পা নিজের পরিবারকে জানাতে ভীষণই ভয় পায়, আর টুম্পার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। কিন্তু টুম্পা নানান রকম অজুহাত দিয়ে নিজের বিয়ে ক্যান্সেল করতে থাকে। আর দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে, আর টুম্পার বাবা মা বুঝতে পারে না যে মেয়ে কেন বাড়ি বাড়ি এরকম বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে। তুই কি ইয়ার্কি মারছিস আমাদের সাথে? তোর বাবা কত ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের সম্বন্ধ নিয়ে আসছে, আর তুই বিয়ে ক্যান্সেল করে দিচ্ছিস? তুই কি কোথাও ইট পেতে রেখেছিস? আমাকে সত্যি কথা বলতো। আরে বেকার কথা বলছো কেন মা? আমি কেন ইট পেতে রাখতে যাব বলো? আসলে তোমরা যেসব ছেলেগুলোকে আমার জন্য ধরে নিয়ে আসছো, সেই ছেলেগুলো একটাও আমার মনের মতো নয়, আর আমি বাঙালি ছেলেকে বিয়ে করতে চাই না। তাই তোমরা বেকার বেকার আমার জন্য সম্বন্ধ দেখো না মা। বাঙালি ছেলে পছন্দ নয় মানে? তাহলে তুই কেমন ছেলে পছন্দ করিস? ম্যাথর ছেলেদের, যারা বাথরুম পরিষ্কার করে? একদম বেশি বড় বড় কথা বলবি না। আমরা যে ছেলেকে দেখে দেব সেই ছেলের সঙ্গে তোকে বিয়ে করতে হবে, তা না হলে বাড়ি থেকে বের করে দেব। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়, আর টুম্পার মন প্রচন্ড পরিমাণে খারাপ করে। সে নিজের মন ভালো করার জন্য ফোনে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলেদের ফটো দেখতে শুরু করে, আর একটা কোরিয়ান সিনেমাও চালিয়ে দেয়। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তার কোরিয়ান ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, আর টুম্পা তার নতুন বরের সঙ্গে একসঙ্গে কিমচি খাচ্ছে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে, আর একদিন টুম্পার বাবা স্বপন বাবু খুবই আনন্দিত হয়ে বাড়িতে আসে। মালতী, তুমি আর টুম্পা তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নাও, কারণ এইবার অফিস থেকে ঘুরতে যাওয়ার জন্য আমাকে কোরিয়ার 3টে টিকিট দেওয়া হয়েছে। অফিসে আমার পারফরমেন্স সবচেয়ে ভালো, তাই দেওয়া হয়েছে, আর আমরা 3জন মিলে অফিস টুরে কোরিয়া যাব। বাবার এমন কথা শুনে টুম্পা একেবারে খুশিতে পাগল হয়ে ওঠে, কারণ কোরিয়াতে গেলে সে নানান রকম কোরিয়ান ছেলে দেখতে পাবে, আর এর থেকে আনন্দের ব্যাপার তার জীবনে আর কিছুই হতে পারে না। তাই টুম্পা কোরিয়ান গান চালিয়ে নাচতে শুরু করে দেয়, আর তাড়াতাড়ি করে সে বিভিন্ন রকম কোরিয়ান জামা কাপড় দিয়ে ব্যাগ ভরিয়ে ফেলে। আর মালতী দেবী এবং স্বপন বাবু এর আগে নিজেদের মেয়েকে এতটা খুশি হতে কখনো দেখেনি। আর তারা 3জনে মিলে যেদিন কোরিয়া যাবে সেদিন, এখন এই প্লেন আমাকে কোরিয়াতে পৌঁছে দেবে, আর সেখানে গিয়ে আমি কোরিয়ান ছেলে খুঁজতে শুরু করব। অবশ্য ওখানে সব ছেলেই তো কোরিয়ান, আমার মনে হচ্ছে আমি সবাইকেই বিয়ে করে নেব। এভাবেই টুম্পা প্লেনে বসে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে, আর সে সারা প্লেনে বসে কোরিয়ান ছেলেদেরই ফটো দেখে আর কোরিয়ান গান শোনে। এভাবেই দেখতে দেখতে একদিন কাটে, আর তারা কোরিয়াতে গিয়ে উপস্থিত হয়। কোরিয়াতে যাওয়া মাত্রই চারিদিকে বিভিন্ন রকম কোরিয়ান ছেলে দেখে টুম্পা একেবারে পাগল হয়ে যায়, আর তার ইচ্ছা হয় সে সবার সঙ্গে কথা বলবে। কিন্তু সে যেহেতু কোরিয়ান ভাষা জানে না, তাই টুম্পা চাইলেও কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারে না। আর তারা যখন কোরিয়াতে গিয়ে এক হোটেলে ওঠে, তখন মা, তোমরা একটু হোটেলে বসো, আমি বাইরে কোথাও গিয়ে ভালো মতো কোরিয়ান খাবার খেয়ে আসি, কারণ আমার হোটেলে বসতে ইচ্ছে করছে না। এই বলে টুম্পা তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে বাইরে বেরিয়ে যায়, কারণ তার একটাই উদ্দেশ্য কোরিয়ান ছেলে খুঁজে বিয়ে করা। এভাবেই চারিদিকে কোরিয়ান ছেলে খুঁজতে খুঁজতে তার একটা ছেলের উপর মন পড়ে যায়, আর তার নাম হলো সুবিন। আর সুবিন একটা কিমচি রামেনের দোকান চালায়, আর সৌভাগ্যক্রমে সুবিন বাংলা ভাষাতে কথা বলতে পারে। বলুন ম্যাডাম, কি খাবেন? কোরিয়ান রামেন, কোরিয়ান চিকেন, রামেন, কোরিয়ান স্যুপ, কোরিয়ান মাটন, কি খেতে চান? ওরে বাবারে, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো? তোমাকে দেখতে যেমন সুন্দর, তোমার মুখের ভাষাও খুব মিষ্টি। আমি তো ভাবতেই পারি না তোমার মতো সুন্দর দেখতে কোরিয়ান ছেলে বাংলা ভাষায় কথা বলতে পারে। তোমার মতো ছেলে আমার খুব পছন্দ। তোমার নাম কি? টুম্পার এমন কথা শুনে সুবিন ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর তাকে যেহেতু দেখতে ভীষণ সুন্দর, তার গাল লজ্জায় একেবারে লাল টমেটোর মতো হয়ে ওঠে। আর যা দেখে টুম্পারও বেশি করে সুবিনের সঙ্গে বন্ধুত্ব পাতাতে আগ্রহী হয়ে ওঠে। এমনকি কিছুক্ষণের মধ্যেই টুম্পা ঠিক করে ফেলে সে সুবিনকেই বিয়ের প্রস্তাব দেবে।
থ্যাংক ইউ ম্যাডাম, আমার আর প্রশংসা করতে হবে না। আর আমার নাম হলো সুবিন। আর আপনার নাম কি? ওরে বাবারে, সুবিন! তোমার নামে একটা সয়াবিন ব্যাপার আছে। আর আমার সয়াবিন খেতে দারুণ লাগে। আমার নাম টুম্পা। এই শোনো না, বলছি তুমি আমাকে বিয়ে করবে গো? কারণ আমার না কোরিয়ান ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছা। এরকম করে কথা বলবেন না। আমি বুঝতে পেরেছি যে আপনার কোরিয়ান ছেলে পছন্দ, কিন্তু একদিনের দেখা মাত্রই বিয়ে করা যায় নাকি? আপনি বরং একটা কোরিয়ান রামেন খান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু টুম্পা কিছুতেই সুবিনের কথা শুনতে চায় না। আর সে কোরিয়ান ছেলে সুবিনকে বিয়ে করবে বলে পাগল হয়ে ওঠে। আর কোরিয়ান ছেলের বাঙালি মেয়েকেও ভীষণ পরিমাণে পছন্দ হয়। ফলে সে টুম্পাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু টুম্পা ভালো করেই জানে এরকম রামেন বিক্রেতাওয়ালা সুবিনকে বিয়ে করার কথা তার বাবা মা জানতে পারলে কিছুতেই তাদের সম্পর্ক মেনে নেবে না। আচ্ছা, এখানে সামনে কোনো রেজিস্ট্রি অফিস আছে? কারণ আমি এক্ষুনি তোমাকে বিয়ে করে নেব। তারপর তোমাকে আমার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। আমার বাবা মা তোমার মতো লাল টুকটুকে ছেলে দেখলে খুব খুশি হবে। এই কথা বলা মাত্রই সুবিন টুম্পাকে একটি রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। আর টুম্পা তাড়াতাড়ি করে কোরিয়ান ছেলেকে বিয়ে করে নেয়। এভাবে তার এতদিনের মনের ইচ্ছা পূরণ হয়। আর টুম্পা ঈশ্বরকে মনে মনে অনেক অনেক ধন্যবাদ জানায়। বিয়ের পর টুম্পা প্রথমে সুবিনকে নিয়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। স্বপন বাবু এবং মালতী দেবী নিজের মেয়েকে এরকম ভাবে বিয়ের শাড়িতে দেখে আর তার পাশে একটা মেয়ে মার্কা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কিরে টুম্পা, তোর কি ব্যাপার? তুই যে বললি তুই একটু বাইরে ঘুরতে যাচ্ছিস আর কোরিয়ান খাবার খেতে যাচ্ছিস, কিন্তু এরকম বিড়ালের মতো দেখতে ছেলেটাকে কোথা থেকে তুলে আনলি? আর বিয়ের শাড়ি পরে আছিস কেন তুই? মা, তুমি আর বাবা তো আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলে। আমি সেই জন্য তোমাদের কথা শুনে এই কোরিয়ান ছেলেটাকে বিয়ে করে নিয়ে এসেছি। এর নাম হলো সুবিন। আর সুবিন হলো আজ থেকে আমার বর। ও আমাকে প্রত্যেকদিন কোরিয়ান গান শোনাবে আর কোরিয়ান খাবার খাওয়াবে। কি সুবিন, তাই তো? কি, তুই শেষ পর্যন্ত কোরিয়াতে ঘুরতে এসে এখানকার ছেলেকে বিয়ে করে নিলি, তাও আবার আমাদেরকে না জানিয়ে? এ বাবা, এই ছেলেটা তো কিরকম চাইনাদের মতো দেখতে। আমি কিছুতেই এই কোরিয়ান রামেন কিমচিকে মেনে নিতে পারবো না। এই সয়াবিন, তুমি কি চাকরি করো? আমি এখানে রাস্তার ধারে একটা খিমচি রামেনের দোকান চালাই। আর আপনার মেয়েকে মানে আমার বউকে আমি সারা জীবন রামেন খাইয়ে খুশি রাখবো। এই শোনা মাত্র স্বপন বাবু এবং মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা তার মেয়ের এরকম পাগলামি সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। ফলে তারা সিদ্ধান্ত নেয় যে তখনই তারা শহরে ফিরে যাবে। কিন্তু কোরিয়ান ছেলে পাগল বউ কিছুতেই শহরে ফিরে যেতে চায় না, কারণ সে সুবিনের সঙ্গে কোরিয়াতে সংসার করতে চায়। আমি তোমাদের সঙ্গে শহরে ফিরে যাব না, আমার একটা শর্ত আছে। আমি যদি তোমাদের সঙ্গে শহরে ফিরে যাই তাহলে আমি আমার কোরিয়ান বর সুবিনকে শহরে নিয়ে যাব। আর আমি ওর সঙ্গে শহরে একসাথে সংসার করব, কারণ আমি সারা জীবন ঘুম থেকে উঠে এরকম কোরিয়ান ছেলের মুখ দেখতে চাই। বাবা, হায় হায় ঈশ্বর, পৃথিবীতে কি বাঙালি ছেলে কম পড়লো যে আমার মেয়ে এরকম একটা সোয়াবিনকে বিয়ে করেছে? এখন আবার এটাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে উঠবে। কি আর করব, কপাল খারাপ থাকলে যা হয়। এভাবেই বাধ্য হয়ে মালতী দেবী এবং স্বপন বাবু তাদের মেয়ে এবং কোরিয়ান জামাইকে নিয়ে প্লেনে উঠে পড়ে। আর প্লেনের মধ্যে কোরিয়ান বরকে নিয়ে টুম্পা ভীষণ পরিমাণে আদিক্ষেতা করে। টুম্পা তার বরকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, মুখ মুছিয়ে দেয়, এমনকি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এসব দেখে তার বাবা মায়ের গা একেবারে জ্বলে ওঠে। আর এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন, এই দেখুন ম্যাডাম, আমি আপনাদের জন্য স্পেশাল চিকেন রামেন খিমচি বানিয়েছি। আপনারা খেয়ে নিন, খুব ভালো লাগবে। আর আমার হাতের এই ডিশটা দারুণ খেতে হয়। এই যে সোয়াবিন জামাই, ভালো করে শুনে রাখো, আমরা প্রত্যেকদিন এসব কিমচি খাই না। আর তুমি আমাদের বাড়িতে এসে থাকছো, তাহলে আমাদেরকে বাঙালি রান্না করে খাওয়াবে। আর তোমাকে আমরা ফ্রিতে ঘর জামাই থাকতে দেব না। আমাদের বাড়ির সব কাজ কিন্তু তোমাকে করতে হবে, কারণ কাজের মাসে আমরা ছাড়িয়ে দিয়েছি। কোরিয়ান সুবিনের এই কথা শুনে ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু সে যেহেতু টুম্পাকে পছন্দ করে তাই সে কাজের লোক হয়ে থাকতেও রাজি হয়ে যায়। কিন্তু টুম্পা এই বিষয়ে জানতে পারে না। সে ভাবে হয়তো তার কোরিয়ান স্বামী এতটাই ভালো যে সে নিজে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করছে। টুম্পা, আজকে আমি তোমার জন্য মাছ ভাত রান্না করব, ঠিক আছে? কারণ তোমার বাবা মা মাছ ভাত খেতে তো ভীষণ ভালোবাসেন, সেই জন্যই। তুমি একদম বাঙালি রান্না করতে যাবে না। আমার বাবা মা কি খেতে ভালোবাসে আর কি খেতে ভালোবাসে না সেটা তোমাকে দেখতে হবে না। তুমি শুধু আমার জন্য কিমচি রান্না করবে। আর তুমি কোরিয়ান বলেই কিন্তু আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি বাঙালি হওয়ার একদম চেষ্টা করো না সুবিন। টুম্পার কথা শুনে সুবিন প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সুবিন আবার সবার জন্য কিমচি রান্না করে। আর টুম্পা এরকম রং বেরঙের কিমচি দেখে খুবই খুশি হয়। অন্যদিকে টুম্পার বাবা মায়ের কাছে সুবিনকে প্রচুর কথা শুনতে হয়।
এভাবেই বেশ কিছুদিন কাটে আর টুম্পা তার বরের কাছ থেকে বিভিন্ন রকম কোরিয়ান স্কিন কেয়ার টিপস নিতে শুরু করে, যাতে সে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে পারে। আর একদিন সুমিন রামেন বানাচ্ছে এমন সময়, এই যে সোয়াবিন, তোমার হাইট তো বেশ ভালোই লম্বা। কোরিয়ান ছেলেদের আর কিছু থাকুক বা না থাকুক, হাইটটা বেশ ভালোই আছে। আমাদের ঘরের কোনায় অনেক ঝুল হয়েছে, তুমি আমাদের ঘরের ঝুলগুলো পরিষ্কার করে দাও, কারণ আমাদের হাত পৌঁছায় না। আর তাছাড়া বেকার বেকার ঝুল পরিষ্কার করার জন্য টাকা খরচ করে লাভ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই ঝুল পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু তার বদলে আপনাকে কিন্তু আমার হাতের রামেন নুডলস খেতে হবে। এই বলে সুবিন সারা বাড়ির ঝুল পরিষ্কার করতে শুরু করে। আর তার হাইট যেহেতু বেশ লম্বা, তাই সে তাড়াতাড়ি করে ঝুল পরিষ্কার করতে পারে। কিন্তু হাইট লম্বা হলেও কোরিয়ান ছেলেরা অনেক নরম হয়, আর বাঙালিদের এরকম ঝুল ধুলোর সঙ্গে তারা পরিচিত নয়। ফলে টুম্পার সোয়াবিনের মতো কোরিয়ান বর ভীষণ পরিমাণে কাশতে শুরু করে, আর সেই সাথে প্রচন্ড পরিমাণে তার হাঁচিও হয়। এমনকি কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয়, আর সুবিন প্রচন্ড পরিমাণে অসুস্থ বোধ করে। তাকে এরকম অসুস্থ অবস্থাতে দেখে মালতী দেবী ভয় পেয়ে যায়। আর টুম্পা যখন দেখে যে তার প্রাণের থেকে প্রিয় কোরিয়ান বর অসুস্থ হয়ে পড়েছে, তখন সে তাড়াতাড়ি করে সুবিনকে হসপিটালে নিয়ে যায়। দেখুন, আপনার স্বামী যেহেতু কোরিয়ান, তাই ওনার ইমিউনিটি সিস্টেম খুবই উইক, কারণ ওনার সবসময় কিমচি আর রামেন খায়, আর ওনার ডাস্ট অ্যালার্জি হয়েছে। নিশ্চয়ই উনি ধুলাবালি পরিষ্কার করেছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওষুধ দিয়েছি, উনি সুস্থ হয়ে যাবেন। আর ওনাকে খুব চোখে চোখে সাবধানে রাখবেন, বুঝেছেন? টুম্পা, আমাকে ক্ষমা করে দে মা। আসলে তোর কোরিয়ান বর এতটাই লম্বা যে আমি ওকে দিয়ে বাড়ির ধুলো পরিষ্কার করিয়েছিলাম, তাই হয়তো ওর শরীর খারাপ করেছে। কিন্তু আমি ওকে দিয়ে আর বাড়ির কোনো কাজ করাবো না। ছেলেটা সত্যিই কত ভালো, তোকে খুব ভালোবাসে। আমি ওকে যা যা করতে বলেছি ও তাই তাই করেছে। তাই আমি ভাবি যে আমার সোয়াবিনের মতো সুন্দর বর সবসময় কেন বাড়ির কাজকর্ম করছে। তার মানে তোমরা ওকে চাকর বানিয়ে রাখতে চাইছিলে। আর এরপর থেকে আমার কোরিয়ান বরের যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আমার একটা মাত্র কোরিয়ান বর, তার উপর এত সুন্দর, ওকে কিন্তু সবাই খুব আনন্দে রাখবে। এভাবেই সেদিনের পর থেকে টুম্পার বাবা মা সুবিনকে মন থেকে মেনে নেয়, আর টুম্পা তার বরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আজকে গ্রামের সকলেই জয়িতাদের বাড়ির সামনে ভিড় করেছে। অনেক অনেক লোক আসছে তার সাথে কথা বলতে, তার ইন্টারভিউ নিতে। জয়িতার মায়ের চোখে জল থামছেই না। থামবেই বা কিভাবে? আজ এতগুলো বছর পর তার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে তার মেয়ে জেলার কালেক্টর হয়ে বাড়ি ফিরেছে। চারিদিকে খুশির আমেজ। কিন্তু তবুও তার মাকে কাঁদতে দেখে জয়িতা জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুমি খুশি হওনি নাকি কারোর কোনো কথা শুনে তোমার খারাপ লাগলো? খুশি কেন হব না রে মা, আমি অনেক খুশি হয়েছি। শুধু পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর কেউ না জানু, তুই তো জানিস তোর বাবা মরে যাওয়ার পর কিভাবে একা হাতে আমি তোকে বড় করেছি। আর আজকে তুই এত বড় হয়ে গেছিস যে শুধু আমার নয়, পুরো জেলার দায়িত্ব তোর কাঁধে। তুই তোর কাজে কোনো ত্রুটি রাখবি না কখনো, মনে থাকে যেন। একদম মনে থাকবে মা। আর পুরানো কথাও আমি কিছুই বলিনি। তোমার চোখের জল, আমাদেরকে করা অপমান সব আমার মনে আছে। এই বলে তারা তাদের পুরানো দিনের কথা মনে করতে থাকে। জয়িতার বয়স তখন প্রায় 5 বছর ছিল। তখন তার বাবা এক ভয়ানক রোগে মারা যায়। তার বাবা বেঁচে থাকাকালীন সেই 5টা বছর জয়িতার জীবন অনেক সুন্দরভাবে কেটেছিল। কখনো কোনো অভাব অনটন কিছুই ছিল না। হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তাদের সংসারে অভাব নেমে আসে। তার বাবার ওষুধ আর চিকিৎসার খরচ মেটাতেই তারা দেনায় ডুবে যায়। আর এমন অবস্থায় তার মাকে সংসারের হাল ধরতে হয়। তুমি চিন্তা করো না সুরেশ, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। আর কোনো কাজ না পেলে এই যে আমার সেলাই মেশিন আছে, তাই দিয়েই আমি ঠিক কিছু না কিছু করে সংসার চালানোর ব্যবস্থা করব। তাহলে আমি স্কুলে যেতে পারবো তো মা? আমার সব বন্ধুরা কি সুন্দর গলায় জলের বোতল ঝুলিয়ে সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে স্কুলে যায়। আমি ওরকম ভাবে স্কুলে যেতে চাই। বলো না মা, আমি স্কুলে যাব তো? না সোনা, এখন তো বাবাকে আগে সুস্থ করতে হবে, তাই না? বাবা আমাদের জন্য কত কিছু করেছে, আমাদের তো বাবার জন্য এটুকু করতেই হবে। তারপর বাবা সুস্থ হয়ে গেলে তুমি যে স্কুলে বলবে আমি তোমাকে সেই স্কুলেই ভর্তি করিয়ে দেব। এভাবেই দিন কাটতে থাকে। সুরেশের অবস্থার অবনতি ঘটে। এদিকে কোনো চাকরি না পাওয়ায় সেলাই মেশিন নিয়েই দর্জির কাজ শুরু করে দেয় মালা দেবী।
এভাবেই অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চালিয়েও শেষ রক্ষা হয় না। সুরেশ মারা যায়, কিন্তু তাদের উপর পাওনাদারদের অনেক দেনা এসে পড়ে। সংসারের খরচ আর দেনা মিটিয়ে মালাদেবীর হাতে আর কোনো টাকাই থাকতো না, তাই সে জয়িতাকে স্কুলেও ভর্তি করতে পারেনি। দেখতে দেখতে জয়িতার 10 বছর বয়স হয়ে যায়। আর কতদিন অপেক্ষা করব মা? আমার বন্ধুরা সবাই কত কিছু শিখে গেছে, আর আমি ছোটবেলার পড়াগুলোই এখনো শিখিনি। স্কুলে যখন আমি যেতেই পারবো না, তখন আমাকে অন্তত বই এনে দাও, আমি একা একা পড়ি। আমি তো ওদের থেকে পিছিয়ে পড়ছি। দর্জি মায়ের মেয়ে বড় হয়ে দর্জি হবি, তোর আবার পড়াশোনা করে কি হবে? তার চেয়ে বরং আমার কাছে কাজ শেখ, তাহলে ভবিষ্যতে ঘরে 2-4 পয়সা আসবে। আমরা কি সারা জীবন গরিবই থেকে যাব মা? আর কোনোদিনও ভালো ভালো খাবার খাবো না, ভালো জামা পরবো না, ভালো স্কুলে যাব না? আমি ভেবেছিলাম আমি পড়াশোনা শিখে বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব, কিন্তু তুমি তো আমাকে পড়াতেই চাইছো না। এই বলে জয়িতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তার কথা শুনে মালাদেবীর খুবই কষ্ট হয়। সে দিনরাত আরো বেশি কাজ করে একটু একটু করে টাকা জমাতে থাকে জয়িতাকে স্কুলে ভর্তি করার জন্য। ওদিকে পড়াশোনা করার প্রবল ইচ্ছা জয়িতাকে তাদের পাশের বাড়ির সরকারি স্কুলে নিয়ে যায়। সেখানে গিয়ে জয়িতা যে কোনো ক্লাসের সামনে এসে জানালা দিয়ে উকি মেরে ক্লাসের ভেতরে কি পড়ানো হচ্ছে সবই শুনতে থাকতো, আর বাড়ি এসে নিজেই সেগুলো আওড়াতে থাকতো। মালাদেবী জয়িতাকে স্কুলে ভর্তি করানোর জন্য বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছিল, কিন্তু একদিন হঠাৎ করেই মোহনলাল তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কই মালা, বাড়িতে আছো? অনেকদিন হয়ে গেল দেখা সাক্ষাৎ নেই। আমি যেখানে বেশ কিছু টাকা পাই ভুলে গেলে নাকি? বেশ অনেক দিনটাই তো হলো সুরেশ মারা গেছে, এখনো তার চিকিৎসার জন্য নেওয়ার টাকা দিতে তো পারলে না। আজ টাকা দেবে, আর না হলে বাড়ি খালি করে দেবে, বুঝেছো? আর যদি বলে কোনোটাই হবে না, তাহলে কাল আমাদের লোকেরা এসে বাড়ি খালি করিয়ে দেবে। সেটা কিন্তু খুব একটা ভালো হবে না বোধহয়। কিন্তু মোহন বাবু, আমাদের তো সব টাকা শোধ হয়ে গেছে, আর তো কিছুই বাকি নেই। আপনার বোধহয় কিছু একটা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? তোমরা তো শুধু সুদটা মিটিয়েছো, আসল তো এখনো বাকি। আর আমার কাছে সব প্রমাণ আছে, তোমার সইও আছে, ভুলে যেও না। এত কষ্ট করে মেয়েটার পড়াশোনার জন্য টাকা জমালাম, আর এই লোকটা এভাবে ঠকিয়ে আমার টাকাগুলো নিয়ে নেবে? আর কি করা যাবে? মাথার উপর ছাদটা থাকলে পড়াশোনা যখন খুশি করানো যাবে, আগে ছাদটা তো বাঁচাই। এই বলে মালাদেবী জমানো সমস্ত টাকা মোহনলালকে দিয়ে দেয়। মালাদেবী অঝোর নয়নে কাঁদতে থাকে। অন্যদিকে জয়িতাকে রোজ এভাবে স্কুলের জানালায় দাঁড়িয়ে থাকতে দেখে একটি ছেলে তার কাছে আসে। ছেলেটিকে দেখে জয়িতা খুবই ভয় পেয়ে যায়। এই মেয়ে, তুই রোজ রোজ এখানে কি করিস? তুই কি ভাবিস কেউ তোকে দেখতে পায় না? আমি কিন্তু রোজ তোকে দেখি। তুই এখানে চুরি করতে আসিস, তাই না? সত্যি করে বল, না হলে কিন্তু আমি হেডমাস্টারকে বলে দেবো। না দাদা, আমি চুরি করতে আসিনি, আমি তো পড়তে আসি। আমার মা তো খুব গরিব দর্জি, আমাদের তো অত টাকা নেই, তাই আমি বইও কিনতে পারি না, আর স্কুলেও ভর্তি হতে পারবো না। তাই আমি লুকিয়ে লুকিয়ে যেই ক্লাস থেকে যেটুকু পারি সেটুকুই শিখি। সূর্য তাকে পরীক্ষা করার জন্য বেশ কয়েকটা প্রশ্ন করে, আর জয়িতা সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারে। সেসব শুনে সূর্য অবাক হয়ে যায়, আর জয়িতাকে বলে, তুই কি বোকা? স্কুলে পড়াশোনা করতে গেলে টাকা লাগে না, শুধু ইউনিফর্ম লাগে। আমার বোন এই স্কুলেই পড়ে, ওর পুরানো ইউনিফর্মটা তোকে দেবো, আর ওটা পরে কাল থেকে তুই স্কুলে আসবি। আর যেই ক্লাসে মন চাই সেই ক্লাসে বসে পড়বি। আমি তোকে খাতা পেন্সিল সব কিনে দেবো, যা যা শিখবি লিখে রাখবি শুধু। আমি সপ্তাহের শেষে তোর পরীক্ষা নেব, ঠিক আছে? পারবি তো? সূর্যের এরকম অদ্ভুত আইডিয়া জয়িতার খুবই পছন্দ হয়। সে পরের দিন থেকে সূর্যের বলা কথা মতোই সমস্ত কিছু করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কাটে, কিন্তু তাদের এই চালাকি ধরে ফেলেন তাদের ক্লাসের একজন শিক্ষক মশাই। সূর্য আর জয়িতাকে হেডমাস্টারের কাছে নিয়ে যাওয়া হয়। হেডমাস্টার জয়িতার মাকে ডেকে পাঠায়। তার কাছ থেকে তাদের সমস্ত কথা শুনে হেডমাস্টার বলেন, সূর্য আমার ছেলে, ও অনেক মেধাবী। ও আমার কাছে বকা খাবে জেনেও যখন এমন সিদ্ধান্ত নিয়েছে, তার মানে ও আপনার মেয়ের যে যোগ্যতা আছে সেটা বুঝেছে। আমরা আপনার মেয়ের পরীক্ষা নেব। ও এতদিন লুকিয়ে লুকিয়ে ক্লাস করে যা যা শিখেছে তার উপর। ও যদি পাস করে যায় তাহলে ওর স্কুলে পড়াশোনার দায়িত্ব সব আমরা নিয়ে নেব। আর তাছাড়া আমি ওর স্কলারশিপের ব্যবস্থাও করিয়ে দেব, যাতে ভবিষ্যতে ওর পড়াশোনা কখনো আটকে না যায়। হেডমাস্টার জয়িতার পরীক্ষা নেয় এবং জয়িতা 100-তে 100 নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে। তারপর থেকে জয়িতা সেই স্কুলেই পড়াশোনা করতে থাকে। এভাবেই বেশ কয়েক বছর কাটে। এখন জয়িতা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সামনে তাদের পরীক্ষা ছিল। সবাই মন প্রাণ লাগিয়ে পড়াশোনা করছিল। এমনই একদিন, তোর মতো দর্জির মেয়ে
আমাদের সাথে এত বড় স্কুলে পড়ছে ভাবলেই আমার বিরক্ত লাগে। আমার বাবা শপিং মল আছে, আর তুই সেখানে সামান্য একজন দর্জির মেয়ে। কি ভেবেছে হেডমাস্টার তোকে স্কুলে রেখেছিল কে জানে। আমার মা যাই করুক, নিজে খেটে টাকা রোজগার করে। আমি আমার মাকে নিয়ে গর্বিত। আর হঠাৎ এত বছর পরে তুই এসব কথা কেন বলছিস? এখন আমি কি করলাম? কি করলি আবার জিজ্ঞেস করছিস? তুই প্রত্যেক বছর আমাদের ক্লাসে প্রথম হোস। এবারেও যদি বোর্ডের পরীক্ষায় তুই প্রথম হোস তাহলে লোকে কি বলবে? এত বড় স্কুলের ফার্স্ট গার্ল দর্জির মেয়ে। আর আমরা যারা ধনী পরিবার থেকে বিলং করি তাদেরকে সবাই অকারণে ছোট করবে। তাহলে ঝগড়া না করে পর কাজে দেবে। হিংসা করিস না, তোরও হবে। আমি পেরেছি যখন তুইও পারবি। এই বলে জয়িতা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে তাদের বোর্ডের পরীক্ষা শুরু হয়। জয়িতা খুবই ভালোভাবে পরীক্ষা দিয়ে বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। প্রিয়া এবং তার বন্ধুরা হিংসায় জ্বলে পুড়ে যায়। মালা দেবীর খুশির শেষ থাকে না। কিন্তু বাকি পড়াশোনা করতে জয়িতাকে অন্য শহরে যেতে হবে শুনে সে কান্নায় ভেঙে পড়ে। তুই সব সামলে নিবি তো মা? তুই তো কখনো আমাকে ছেড়ে একা থাকিসনি, তাই খুব চিন্তা হচ্ছে। তুই তো ওখানে গিয়ে হোস্টেলে থাকবি, তাই আমি চাইলেও তোর সঙ্গে যেতে পারবো না। মা, তুমি এতগুলো বছর ধরে এত কিছু করলে, আর এই কয়েক বছরের জন্য আর একটু কষ্ট করতে পারবে না? জয়িতা তার মাকে অনেক বুঝিয়ে শান্ত করে এবং কয়েকদিনের মধ্যেই অন্য শহরে পড়াশোনা করতে চলে যায়। সেখানে গিয়ে সে দিনের বিশ্রাম, রাতের ঘুম সমস্ত কিছু ছেড়ে শুধু পড়াশোনা করতে থাকে। তার বাকি বন্ধুরা রাত জেগে পার্টি করলেও সে নিজের মতো চুপচাপ কানে তুলো গুজে পড়াশোনা করতে থাকে। সে বাড়িতে আসার সুযোগই পেত না। মালা দেবীকে অনেকে অনেক কথা বললেও সে কোনো কথাই কান দিত না। তোমার মেয়ের শহরের হাওয়া লেগে গেছে গো মালা। ও আর এই গ্রামে ফিরবে না, বুঝলে? এরকম কতজনকে দেখলাম বৃদ্ধ বাবা মাকে ফেলে শহরে চলে যেতে। এ আবার নতুন কি? তবে তোমার মেয়ে অন্যরকম ভেবেছিলাম। সে যাই হোক, কি আর করবে, আজকাল যুগটাই এমন হয়েছে। তুমি কাদের দেখেছো আমি জানি না, কিন্তু আমার জয়িতা এমন নয়, বুঝলে? ও ঠিক আসবে, আমি জানি ও আসবে। এভাবে আরো 2 বছর কাটানোর পর জয়িতা তাদের জেলার কালেক্টর হয়ে তাদের গ্রামে ফিরে এসেছিল। তাদের বাড়ির বাইরে মন্ত্রীরা, রিপোর্টাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এভাবেই তাদের জীবনে আবার সুখের আলো দেখা দেয়। জয়িতা তার মায়ের ইচ্ছা পূরণ করতে একটি নতুন কাপড়ের দোকান কিনে দেয়। একদিন তার মায়ের অনুপস্থিতিতে সে তার মায়ের দোকানে বসেছিল। এমন সময় প্রিয়া সেখানে আসে। তুই জয়িতা তো? বাবারে, কত বছর পর তোকে দেখলাম। সেই ক্লাস 12-এর পর আজকে দেখতে পেলাম। তা এটা বুঝি তোর দোকান? হ্যাঁ রে, এটাই আমাদের দোকান। তুই কিছু কিনবি? না রে, কিছু কিনবো না। তোর উন্নতি দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। দর্জির মেয়ে থেকে দোকানের মালিক, বেশ ভালোই। আমি ভাবলাম বোর্ডের পরীক্ষায় টপ করে তুই বিশাল কিছু করে নিবি, কিন্তু এত বিশাল কিছু করবি আমি ভাবতেই পারিনি। দর্জির মেয়ে শেষ পর্যন্ত দর্জির লাইনেই গেল। তুই কি এখানে আমাকে অপমান করতে এসেছিস? আমার কিন্তু এসব ছেলে মানুষের জন্য একদম সময় নেই। আমার খুব জরুরি মিটিং আছে। তোর আবার কিসের মিটিং? ও, কে কয় ডজন মাল নেবে তার মিটিং বুঝি? আমাকে দেখ, আমি আগের সপ্তাহে বিদেশ থেকে ফিরেছি, আর আজকেই বাবার নতুন শপিং মলের জন্য জমির ব্যাপারে আলোচনা করতে কালেক্টরের সাথে মিটিং করতে এসেছি। এই গাড়িটাও কালই কিনলাম, শুধুমাত্র এখানে আসবো বলে। স্কুলে টপ করলেই সব হয় না, বুঝলি? আমাকে কত কিছু বলেছিলি মনে আছে? হিংসা করিস না, তোরও হবে। আরো কত কি, তোর কত হয়েছে দেখতেই পাচ্ছি। এভাবেই প্রিয়া জয়িতাকে অপমান করে। শুধু তাই নয়, সে জয়িতাকে ছোট করার জন্য তাকে 5000 টাকা দিয়ে চলে যায়। জয়িতা কিছুই বলে না। কিছুক্ষণ পর প্রিয়া জয়িতার অফিসে আসে এবং কালেক্টরের সিটে জয়িতাকে দেখে সে চমকে ওঠে। এ কি, তুই এখানে কি করছিস? তুই এখানে কাজ করিস আর জানিস না এটা কালেক্টরের সিট? তুই এখানে কেন বসেছিস? তোর যোগ্যতা আছে এখানে বসার? যোগ্যতা আছে বলেই বসেছি প্রিয়া। আমি তো সত্যি এখানে কাজ করি, আর এটাই তো আমার সিট। আমি তো এই জেলার নতুন কালেক্টর। তার কথা শুনে প্রিয়া আকাশ থেকে পড়ে। সে বারবার করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। ম্যাডাম, প্লিজ আমার এই ডকুমেন্টে একটা সিগনেচার করে দিন। এই ব্যবসাতে অনেক টাকা লাগিয়ে দিয়েছি আমরা। আপনি সই না করলে শপিং মলের কাজ শুরু হবে না, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার সাহায্য করতে গিয়ে একটা সুন্দর গাছে ভরা মাঠ আমি নষ্ট করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। যাওয়ার আগে এই দর্জি মায়ের গরিব মেয়েকে দেওয়া 5000 টাকাটাও ফেরত নিয়ে যান, পরে আপনার দরকার পড়তে পারে। প্রিয়া লজ্জায় সেখান থেকে চলে যায়।
জয়িতা তার কাজ খুবই মন দিয়ে করতে থাকে আর সাধারণ মানুষের সাহায্য করতে থাকে। সে তার মাকে রাজরানীর মতো করে সেবা যত্ন করে। এইভাবে তারা আনন্দের সঙ্গে জীবনযাপন করতে থাকে।